পিরিয়ড যেটা হলো সে আমাদেরকে বলা হলো যে আমরা 5 বছরের মধ্যে টাকাটা শোধ করব। 5 বছরের মধ্যে 60টা ইনস্টলমেন্টে টাকাটা রিপে করব। তাহলে আমরা প্রত্যেকটা আমরা চিন্তা করছি মান্থলি ইনস্টলমেন্ট আমাকে দিতে হবে। এই যে মান্থলি ইনস্টলমেন্টটা দিতে হবে, এই মান্থলি ইনস্টলমেন্ট ইন্টারেস্টটা বাদ দিচ্ছি, আর আউটস্ট্যান্ডিং ব্যালেন্স থেকে প্রিন্সিপালটা বাদ দিচ্ছি। আউটস্ট্যান্ডিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল বাদ দেওয়ার পরে যেটা হলো তার উপরে নতুন করে আবার ইন্টারেস্ট কাউন্ট করতেছি। তার মানে আমাদের এখানে বেসিক কনসেপ্টটা ছিল যে প্রত্যেকটা পিরিয়ডের জন্য যেই আউটস্ট্যান্ডিং ব্যালেন্স ছিল, আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল ছিল, তার উপরে ইন্টারেস্ট কাউন্ট করতে হচ্ছিল। যে আমি যদি 50,000 টাকা লোন নিয়ে থাকি, তাহলে 50,000 টাকার জন্য এক মাসের ইন্টারেস্ট কত সেটা কাউন্ট করতে হচ্ছে, পরে আমরা এটা মানে রিপে করতে থাকছি। এবং সেখানে আমরা ইন্টারেস্টিং জিনিস দেখতেছিলাম যে এখানে এটা যেহেতু আমাদের ইনস্টলমেন্ট অ্যামাউন্টটা ইন্টারেস্ট পেমেন্টের থেকে বেশি, তাহলে এখানে প্রিন্সিপালটা অ্যাডজাস্ট হচ্ছিল এবং এইভাবে আস্তে আস্তে ইন্টারেস্ট প্রিন্সিপাল অ্যামাউন্টটা অ্যাডজাস্ট হইতে হইতে এক সময় যে আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটা, আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল অ্যামাউন্টটা জিরো হয়ে যাচ্ছিল। এই মেথডটাকে ব্যাংকাররা বলে থাকে রিডিউসিং ব্যালেন্স মেথড। রিডিউসিং ব্যালেন্স মেথড, যে আমার আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটা রিডিউস হচ্ছে। বুঝা গেল না গেল না? কনসেপ্টটা দেখো, অ্যামোর্টাইজেশন যে শিডিউলটা তৈরি করলাম, সেই অ্যামোর্টাইজেশন শিডিউলে আমরা এই রিডিউসিং ব্যালেন্স মেথডে আমরা অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করলাম। প্রত্যেকটা পিরিয়ডের জন্য, প্রত্যেক মাসের জন্য ইন্টারেস্ট কাউন্ট করছিলাম, করে ওই মাসের মানে ইন্টারেস্ট আর প্রিন্সিপাল শোধ করে দিচ্ছি, দিয়ে প্রিন্সিপালটা অ্যাডজাস্ট করার পরে যেটা থাকলো এইভাবে করতে করতে লাস্ট পর্যন্ত যাচ্ছিলাম আমরা। আর আজকে আমরা যেটা চাচ্ছি যে সাম অফ ডিজিট মেথড। এই সাম অফ ডিজিট মেথডের বেসিক কনসেপ্টটা কি সেটা আমরা একটু আজকে একটু বুঝে নিই আগে। এই সাম অফ ডিজিট মেথডে মনে করো যে আমরা চিন্তা করলাম যে আমরা এই ইন্টারেস্টটা শোধ করব 60 ইনস্টলমেন্টে, 60টা ইনস্টলমেন্টে শোধ করব, 5 বছরে শোধ করব। আর 5 বছরে শোধ করতে গেলে পারে আমি যেহেতু 60, তাহলে আমি বলছি যে এইটা ইনস্টলমেন্টটা হচ্ছে এই যে 1 2 3, এইভাবে আমাদের 60টা ইনস্টলমেন্ট আমাকে দিতে হবে। কতগুলো ইনস্টলমেন্ট সেটা তাদের বলছি আমরা সাম বের করবো আর কি। এর মধ্যে আমাদের এখানে কনসেপ্টটা হচ্ছে এরকম যে এইটা আর এখন সাম বের করবো। তাহলে এটা যদি সাম বের করতে চাই তাহলে সামটা কি হবে? সামের ফর্মুলা তোমরা বলছিল না যে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 এরকম বলছিল না নাকি? এর মানে এর ফর্মুলা তো এরকম ছিল নাকি অন্য কিছু ছিল? ঠিক ঠিক লিখলাম তো নাকি? বলো, ভুল হলে বলো কিন্তু। তাহলে এখানে হলো 30 ইন্টু 61, তাহলে আমাদের এখানে এটা হচ্ছে 3 1 0 নাকি এরকম হয় নাকি? 3, হ্যাঁ, এর মানে সবগুলো ডিজিটের সাম বের করলে এরকম কিছু একটা আসে। ওকে,
এই সাম অফ ডিজিট মেথডে বলা হচ্ছে যে আমি আমার যে প্রিন্সিপালটা আছে ইন্টারেস্টটা আমি দিব কিভাবে। ইন্টারেস্টটা দিব হচ্ছে এই সাম অফ ডিজিট ফর্মুলা অনুযায়ী। এখানে আমার লাস্ট ডিজিট হচ্ছে 60, তাহলে প্রথম ইন্টারেস্ট যেটা আমি দিব I1 যেটা দিব সেটা হচ্ছে আমাদের 60 ডিভাইড বাই হচ্ছে 1830। I2টা হচ্ছে আমার হবে 59 বাই হচ্ছে 1830। I3টা হচ্ছে আমার হবে এই যে 58 ডিভাইড বাই 1830। I60 হবে আমার হচ্ছে এই যে 1 বাই 1830 of the interest। যা ইন্টারেস্ট হবে সেই ইন্টারেস্টের এত পোর্শন আমাকে প্রথমে দিতে হবে। খেয়াল করে দেখো যে এই ফর্মুলার সাথে আগের ফর্মুলার ডিফারেন্সটা কোন জায়গায়, একটু মানে বা ডিমেরিটসটা কোন জায়গায়, এটা তোমরা কেউ গেস করতে পারছো? কেউ চিন্তা করতে পারছো কি মানে এখানে এই ফর্মুলার সুবিধা কোথায়? এখানে কিন্তু সে যে এই সাম অফ ডিজিট মেথডে সে যে ইন্টারেস্ট বেশি নিচ্ছে তা কিন্তু না, ইন্টারেস্ট কিন্তু সেমই নিচ্ছে। টোটাল 5 বছর পরে তুমি দেখবা যে তুমি ওই সাম অফ ডিজিট মেথডে যত টাকা ইন্টারেস্ট দিছো এই সাম অফ ডিজিট মেথডেও একই ইন্টারেস্ট দিছো। তো এই সাম অফ ডিজিট মেথডের ইম্পর্টেন্সটা কোন জায়গায় এখানে? সাম অফ ডিজিট মেথডের ডিমেরিট সাইডটা কোন জায়গায় বা এর সঙ্গে সুবিধা কোন জায়গায়? এটা যদি খেয়াল করে দেখো যে তারা বলতেছে যে প্রথমে তারা নিবে এই যে লার্জেস্ট যে ডিজিট তার করসপন্ডিং ইন্টারেস্টটা। তো লার্জেস্ট ডিজিট হচ্ছে 60, তাহলে ইন্টারেস্টের মেজর পোর্শন সে প্রথমে নিয়ে নেবে। তাহলে খেয়াল করে দেখবা যে নরমালি যারা লোন একবার নেয়, লোন নেওয়ার পরে তোমাদেরকে যেটা বলছিলাম, তোমরা যখন মানে পার্সোনাল লাইফে লোন নিতে যাবা তখন দেখবা যে যেই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা লোন নিই না কেন সবসময় ফর্মুলাগুলো তৈরি হয়েছে যিনি লোন নিলেন তার ফেভারে না, তার ডিসফেভারে। যে টাকা দিল তার ফেভারে। ম্যাথমেটিক্স হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এটাতে রিভার্স করা যায় কিনা সেটা চিন্তা করা। রিভার্স জাস্ট উল্টা করে দিলে রিভার্স হয়ে যাবে, তাহলে আমরা কিন্তু অনেক সুখী হবো আর কি, বুঝতে পারছো না? আমাদেরকে লোকজন ভালো বলবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বিজনেসম্যানদের ব্যাংকারদের ইন্টেনশন থাকে কাস্টমারকে আমি লং টার্ম আমার কাছ থেকে ছাড়তে দিব না, চলে যেতে দিব না। সো সে কি করতেছে প্রথম 1 বছরে, খেয়াল করে দেখো যে এখানে যত ইন্টারেস্ট হবে প্রথম 1 বছরে কিন্তু সে তার ইন্টারেস্টের মেজর পোর্শন নিয়ে নিচ্ছে এখান থেকে। প্রথম 1 বছরে যত ইন্টারেস্ট হচ্ছে পরের 4 বছরে দেখবা হয়তো তার কাছাকাছি ইন্টারেস্ট যাচ্ছে না। তার মানে এই যে কাস্টমার লোন নিল সে যেন ওই হোল পিরিয়ডটা ব্যাংকারের সাথে থাকে বা বড়ের সাথে থাকে সেটা মেক শিওর করা। কারণ যদি এমন হতো যে সে সবসময় ইন্টারেস্ট দিচ্ছে কম, তাহলে তার যে কোনো এক্সিট পয়েন্টে যে তাকে যদি সে যদি চিন্তা করতো না আমার কাছে যদি টাকা চলে আসে তাহলে আমি ইমিডিয়েটলি টাকা দিয়ে বের হয়ে চলে যাব। এই যে ইমিডিয়েটলি টাকা দিয়ে বের হয়ে চলে যাব এরকম থিঙ্কিং কিন্তু পৃথিবীর 95% লোকের মধ্যে। 95% লোক লোন নিয়ে মানে ফুল পিরিয়ড থাকতে চাই না, আবার 5% লোক লোন নিয়ে সারা জীবন থাকতে চাই, দিতে চায় না। এই দুই ক্যাটাগরি লোক আছে। এন্ড বিজনেসম্যান যারা, ব্যাংকার যারা, যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তারা চাই যে আমি যাকে লোন দিলাম
লোন দিতে যে তার ফাইল প্রসেস করতে যে আমার অনেক কাঠখড়ি মানে হয়েছে, তার কোথায় ল্যান্ড আছে, কোথায় প্রপার্টি আছে সব ভেরিফাই করতে হচ্ছে, তার লিগাল ভেটিং করতে হয়েছে, লিগাল অথরিটি দ্বারা মানে চেক করতে হয়েছে, অনেক এখানে হিসেব নিকেশ করতে হয়েছে। তো সে চাচ্ছে যে তাহলে আমি যেই কাস্টমারকে এত কষ্ট করে ম্যানেজ করলাম সে যেন আমার কাছ থেকে চলে না যায়, কারণ সে চলে যাওয়া মানে হচ্ছে আমার লস, একটা ভালো কাস্টমার চলে যাওয়া লস বিজনেসে। সেই জন্য সে সবসময় ইন্টারেস্টটা আগে থেকে নিয়ে নিতে চাই, যে তার দুইটা কারণে, একটা হচ্ছে যে কাস্টমারকে সে লুজ করতে চায় না, আর দ্বিতীয়টা হচ্ছে যে কাস্টমারকে যদি সে আগের থেকে ইন্টারেস্ট বেশি না নিয়ে নেয়, কাস্টমারের সাইকোলজি কাজ করে যে আমার কাছ থেকে সে যেহেতু ইন্টারেস্ট বেশি নেয় নাই, তো আমি এখন তাড়াতাড়ি বেড়ে গেলে আমার ধরতে পারবে না, আমার আর টাকা দিয়ে রাখবে না, সে অন্য আরেকজনের কাছ থেকে মানে টাকা নিয়ে তার প্রবলেম সলভ করবে। সো দিস ইজ দা বেসিক প্রবলেম। এখন আমরা একটু দেখি যে সাম অফ ডিজিট মেথডে এখানে দু একটা সাম অর্ডার দেখি একটু। যেমন এখানে এটা অ্যামোর্টাইজেশন শিডিউল দিছে, এটার মানে অ্যামোর্টাইজেশন শিডিউলটা খেয়াল করে দেখো, এটারে তারা লং পিরিয়ডের জন্য মানে অ্যামোর্টাইজেশন শিডিউল দিছে, 29 ইয়ার্স এর মর্টগেজ দিছে, 29 ইয়ার্স এর। তাহলে 29 ইয়ার্স এর সে দেখাইছে যে এখানে আমাদের এই যে মানে ইন্টারেস্ট পোরশনটা এখানে এই লাস্টে যে প্রথম ডিগ্রি তার ইন্টারেস্ট ছিল, যে প্রথমে ছিল হচ্ছে ফোর্থ, মানে যত টাকা সে মানে ইনস্টলমেন্ট দিচ্ছিল, এই ইনস্টলমেন্টের একটা মেজর পোর্শন চলে গেছে, দেখো অলমোস্ট 90% চলে গেছে হচ্ছে ইন্টারেস্ট পেমেন্টে। আর লাস্টে যে আমার দেখো যে মানে অনলি হয়তো 1% যাচ্ছে আমার ইন্টারেস্ট পেমেন্ট আর কি। এবং এই যে মানে লাস্ট ইনস্টলমেন্ট যে তার আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টটা 0 হয়ে যাচ্ছে। আমরা এখানে মর্টগেজের বিভিন্ন কনসেপ্ট দেখতে চাই, তার আগে এই এখানে দেখো যেখানে এই সামটাই দুইটা মেথডে করা হয়েছে, যে এখানে বলছে যে কনজিউমার বরোজ 10,000 টাকা টু বি রিপেইড ইন মান্থলি ইনস্টলমেন্ট ওভার 1 ইয়ার এট যে 12% কনসিডার কমপ্লিট অ্যামোর্টাইজেশন শিডিউল। তো অ্যামোর্টাইজেশন শিডিউলে আমরা মানে ইনস্টলমেন্ট আর বের করে নিলাম, আর ইকুয়ালস টু আমাদের এই যে এ বাই এ এন আই। সো সেখান থেকে আমরা এইটা দেখলাম যে আমাদের ইনস্টলমেন্ট দিতে হবে এইটা, আর সেই ইনস্টলমেন্টের দুইটা পার্ট, একটা হচ্ছে এই যে মানে যেহেতু 12% তাহলে এটা 1% হচ্ছে মান্থলি ইনস্টলমেন্ট মান্থলি ইন্টারেস্ট। সো সেটা মান্থলি ইন্টারেস্ট করলে এখানে 100 হচ্ছে। সো সেখান থেকে আমরা এই টাকা থেকে 100 মাইনাস করলে বাকিটা হচ্ছে প্রিন্সিপাল রিপেড হচ্ছে, পরে আউটস্ট্যান্ডিং শিডিউল আমরা এখানে তৈরি করলাম আর কি। অন দ্য আদার হ্যান্ড এটা যদি আমরা মানে এই সাম অফ ডিজিট মেথডে যাই, তাহলে সাম অফ ডিজিট মেথডে আমরা বললাম যে এখানে এই 12টা ইনস্টলমেন্ট, তাহলে 1 থেকে 12 পর্যন্ত যে ডিজিট গুলো তার সাম বের করলে পরে আমার 78 হয়, কারণ এই যে n ইন্টু n+1 ডিভাইড বাই 2 করলে 78 হয়। তা আমরা বলতেছি তাহলে প্রথমে আমরা ইন্টারেস্ট যা হয় টোটাল ইন্টারেস্ট আমরা বললাম এখানে টোটাল ইন্টারেস্ট হচ্ছে আমাদের এখানে এই যে 661 টাকা হচ্ছে আমাদের টোটাল ইন্টারেস্ট হবে। তাহলে এই যে টোটাল ইন্টারেস্টের ইন্টারেস্ট যা হবে তার আমরা বলছি 12/78 পোর্শন দিব হচ্ছে আমরা প্রথমে, তারপরে লাস্টেটা দিব হচ্ছে 1/78। সো এখানে সেটা যদি আমি দিই তাহলে আমরা বলতেছি এখানে এই টোটাল ইন্টারেস্টের 70 মানে 12/78 করলে হচ্ছে আমাদের এইটা। এখানে দেখো আগে আগে ছিল 100, আর এখন দেখো এই যে সাম অফ ডিজিট মেথডে এখানে কিছুটা একটু বেশি, অল্প একটু বেশি। সো দ্যাট ইজ ইন্টারেস্টটা
ব্যাংকাররা চাচ্ছে আরো বেশি করে এখানে নিয়ে নিতে চাচ্ছে আর কি। তো নিয়ে এখান থেকে সে এই যে সাম অফ ডিজিট মেথড করে এখান থেকে কিন্তু টোটাল অ্যামাউন্ট কিন্তু তার সেমই আছে, কোনো চেঞ্জ কিন্তু এখানে আসে নাই। ওকে, সো এখানে লাস্টের অনেক এটা যদি খেয়াল করে দেখো, লাস্টে এখানে ছিল মানে আমার অ্যামোর্টাইজেশন শিডিউলে ছিল 8.88 ইন্টারেস্ট, আর এখানে যে আমাদের এখানে আসছে 8.49, এখানেও কিন্তু যে খুব বেশি চেঞ্জ আসছে তা কিন্তু আসে নাই। ওকে, তো নর্মালি আমাদের এক্সাম পেপারে এই ধরনের কোশ্চেনগুলো থাকে, এই যে নাম্বার 7.29 যেটা এরকম থাকে, যে বলা হলো যে লোন ইজ টু বি রিপেইড ওভার 10 ইয়ার্স, ইন্টারেস্ট রেট দেওয়া ছিল যে 12-18%, কনস্ট্রাক্ট দ্য ফার্স্ট 3 লাইনস অফ দ্য রিপেমেন্ট শিডিউল। রিপেমেন্ট শিডিউলের প্রথম 3 লাইন তৈরি করতে বলছে, টোটালটা আমার দরকার নাই, কারণ 10 বছরের জন্য আমার এখানে হবে 120টা ইনস্টলমেন্ট, 120 ইনস্টলমেন্ট, 120 ইনস্টলমেন্ট আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি 3টা। সো সেখান থেকে আমরা বলতেছি এখান থেকে এইটা আমরা প্রথমে আমাদের প্রথম কাজটা হচ্ছে ইনস্টলমেন্টটা বের করে নেওয়া, তারপরে ওই ইনস্টলমেন্টে করসপন্ডিং আমাদের ইন্টারেস্ট বের করে নেওয়া, নিয়ে তার প্রিন্সিপাল রিপেড বের করে এখানে রিডিউসিং ব্যালেন্সটা বের করা। সো এটা তৈরি করলাম এখানে। সিমিলারলি এটা যদি আমরা ইয়েতে যাই, আমাদের সাম অফ ডিজিট মেথডে যাই, তাহলে সাম অফ ডিজিট মেথডে কিন্তু আমার প্রথম লাগবে হচ্ছে ইন্টারেস্ট, কারণ আমার ইন্টারেস্ট আগে বের করতে হবে। আর সেই ইন্টারেস্ট বের করবো কি করে? ইন্টারেস্ট বের করা কিন্তু আমাদের জন্য খুবই ইজি, কারণ আমরা তো ইনস্টলমেন্ট পেয়ে গেছি, আর পেয়ে গেছি, আর মানে হচ্ছে আমার মানে প্রত্যেকটা পিরিয়ডের ইনস্টলমেন্ট আর। তাহলে এই আর কে নাম্বার অফ ইনস্টলমেন্ট দিয়ে যদি মাল্টিপ্লাই করি, আর মাল্টিপ্লাইড বাই নাম্বার ইনস্টলমেন্ট, তাহলে আমি পেয়ে যাচ্ছি টোটাল পেমেন্ট। এন্ড টোটাল পেমেন্ট থেকে যদি আমি প্রিন্সিপাল অ্যামাউন্ট বাদ দিয়ে দিই, তাহলে আমি টোটাল ইন্টারেস্ট পেয়ে গেলাম। এখন এটা সাম অফ ডিজিট মেথডে আমরা তখন বললাম এই যে টোটাল ইন্টারেস্ট মানে এর মানে 120 বাই এটা করলাম হচ্ছে আমাদের প্রথম পিরিয়ডের। তো সেখান থেকে যে দেখো এবার ইন্টারেস্টিং একটা পার্ট এখানে খেয়াল করে দেখো, এই সামটা আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যেটা তোমাদের মানে করে দেখার জন্য, যে এখানে দেখো যে আমাদের পিরিয়ডিক পেমেন্ট আমরা বের করলাম হচ্ছে 270, ইন্টারেস্ট অ্যালোকেট করা হয়েছে এই যে 288। এখন এইটার থেকে যখন এটা মাইনাস করলাম, এটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে, প্রিন্সিপাল রিপেড কিন্তু হয় না। এখন দেখছো ব্যাপারটা? সবাই একটু জিনিসটা একটু চেক করে দেখো যে আমাদের এখানে আমরা কিন্তু বিপদে মানে পড়ে গেছি, যেখানে প্রিন্সিপাল রিপেড নেগেটিভ হয়ে গেছে। প্রিন্সিপাল রিপেড নেগেটিভ হওয়ার মানে কি? এর মানে হচ্ছে আমার আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল যা ছিল সেটা এখন কিন্তু ইনক্রিজ করে গেল। খেয়াল করে দেখো, প্রথমে ইনক্রিজ করলো, এরপরে আরো নেগেটিভ ইনক্রিজ করতেছে, এরপরেও নেগেটিভ আরো ইনক্রিজ করলো। তাহলে কি হলো? কাস্টমার কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। কিন্তু কাস্টমার যখন দেখতেছে আমি লোন নিলাম 15,000 টাকা, পেমেন্ট করতেছি 270 টাকা করে, তারপরেও আমার পেমেন্ট মানে মানে রিডিউস না হয়ে ইনক্রিজ হচ্ছে, তাহলে তখন কিন্তু সে মনে করবে কি যে আমার এই লোন সারা জীবনে আর শেষ হবে না। বোঝা গেল না গেল না? এই সেন্সটা কি বোঝা গেছে? সো এখানে এই মানে সাম অফ ডিজিট মেথডের ডিমেরিট সাইডটা হচ্ছে এই জায়গাটাই, বা যখন আমরা ইনস্টলমেন্ট সাইজ বের করে যাব তখন আমাদেরকে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে, একজনকে লোন দেওয়ার সময় অবশ্যই আমার পার পিরিয়ডের ইন্টারেস্টটা যা হবে পিরিয়ডিক পেমেন্টটা তার থেকে বেশি হইতে হবে, সো দ্যাট কাস্টমার যেন ফিল করে যে আমার প্রত্যেকটা ইনস্টলমেন্টে টাকা দেওয়ার পরে কিছু কিছু করে টাকা আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে রিডিউস হয়ে যাচ্ছে, তার মধ্যে তখন কনফিডেন্স ডেভেলপ করবে। আর এখন প্রশ্ন হচ্ছে আসলে কি এখানে সে কি ইন্টারেস্ট বেশি দিচ্ছে? আসলে কিন্তু দিচ্ছে না, কারণ এখানে খেয়াল করে দেখো এখানে তার কিন্তু ইন্টারেস্ট অ্যালোকেট যেটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে রিডিউস হচ্ছে, কিন্তু প্রিন্সিপাল নিয়ে আমাকে কিন্তু হেডেক নাই এখানে। আমি যখন এখান থেকে ইন্টারেস্ট আস্তে আস্তে রিডিউস হতে থাকবে, অটোমেটিক্যালি এই আউটস্ট্যান্ডিং প্রিন্সিপালটা কিন্তু রিডিউস হতে থাকবে, কারণ অলরেডি দেখো প্রিন্সিপাল রিপেইড প্রথমে ছিল -17, আস্তে আস্তে কিন্তু -13 চলে আসছে।
সো একটা সময় যে এটা পজিটিভ চলে আসবে, আসার পরে ড্রামাটিক্যালি এটা ড্রাস্টিক্যালি রিডিউস হতে থাকবে। সো সেই জিনিসগুলো আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি এখানে কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে হবে। ওকে, আচ্ছা এখন দেখো, যদি এখানে যেমন এই সামটা রিভার্স ওয়েতে যদি আমরা করতাম, মনে করে একজনকে দুইটা প্রপোজিশন দেওয়া হলো, আপনি বলা হলো ফিফথ ইনস্টলমেন্টের পরে মানে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স যা থাকবে সেটা দিয়ে তুমি চলে যেতে পারবা। এখন কেউ যদি মনে করো যে এখানে এমন হতো, জাস্ট আ সেকেন্ড, কাউকে যদি অপশন দেওয়া হতো যে আপনি মানে 3 ইনস্টলমেন্ট 5 ইনস্টলমেন্ট পরে চলে যেতে পারবেন, তাহলে সে যদি সাম অফ ডিজিট মেথডের রিভার্সটা ইউজ করতো। রিভার্স মানে কি, এই যে 1 বাই আমার হচ্ছে এই যে 7260, তোমাদের কারোর কাছে যদি ক্যালকুলেটর থাকে, কেউ একজন একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করো দেখি একটু। এই যে আমাদের এখানে 17433.34 ক্যালকুলেটর থাকলে একটু কেউ একজন ক্যালকুলেট করো দেখি একটু, কি আসে দেখো তো এটা অ্যামাউন্টটা। $240.13 এটা আসে। আচ্ছা, অ্যাপ্রক্সিমেটলি ওকে। তাহলে খেয়াল করে দেখো যে এই লোক কি করলো, এই লোক তার মানে ইন্টারেস্টের থেকে সে প্রিন্সিপাল এবং এটা মানে তার ইন্টারেস্ট দিবে হচ্ছে এখন 240.13। যদি আমি 1/1 করি, 1 করলে একটু ভালো করে দেখছিল, এটা 240 আসে কি 7260, কিন্তু 17,433 এটাকে 72460 তে ডিভাইড করো। এটা একটু ভুল করছো মনে হয়, দেখো তো একটু। 0.34, রাইট রাইট, এটা হচ্ছে 0.34 হওয়ার কথা, 0.34। খেয়াল করে দেখো যে এই লোকরে বলা হলো কি যে প্রথমে সে ইন্টারেস্ট দিবে হচ্ছে 0.34, 2.40। হ্যাঁ ডিভাইড স্যার করলে 2.40 হবে স্যার, 2.40 হবে। আচ্ছা 2.40, আচ্ছা ঠিক আছে, এই যে 2.40 হবে, এই দুটো বাদ, এই 2.40 হচ্ছে প্রথম ইন্টারেস্ট দিবে সে এইটা। আমরা যদি ম্যাথমেটিক্সের স্টুডেন্টরা কারোর জন্য মডেল তৈরি করি, তারা আমরা কাস্টমার ওরিয়েন্টেড মডেল তৈরি করব, করে বলবো যে সে প্রথম মানে ইন্টারেস্ট দিবে I1 দিবে হচ্ছে 240, এরপর I2 দিবে সে হচ্ছে 480, এরপরে I3 দিবে 7.2, এরপরে I4 দিবে সে 9.6। খেয়াল করে দেখো এই যে I5 দিবে সে যে হচ্ছে কত 12। এখানে যেই লোকরে ফ্রিডম দেওয়া হলো, স্বাধীনতা দেওয়া হলো যে আপনি ইন্টারেস্টেড দিবেন, এই যে I1 I2 এইভাবে দিবেন, সে 5টা ইনস্টলমেন্ট দেওয়ার পরে টোটাল ইন্টারেস্টটা কত দিয়েছে দেখো, যে এখানে 6 আর 7 13 মোটামুটি $35 মতন দিছে। 5টা ইনস্টলমেন্টে 5 মাসে সে $35 মতন ইনস্টলমেন্ট পে করছে, মানে ইন্টারেস্ট পে করছে। বাকি সব কিন্তু তার পেমেন্ট হয়ে গেছে কোনটা, ইন্টারেস্ট, সরি প্রিন্সিপাল। তার যখন এরকম প্রিন্সিপাল পেমেন্ট হয়ে যাচ্ছে, এখন এই কাস্টমার যদি 5টা ইনস্টলমেন্ট দেওয়ার পরে বলে যে আমি আর আপনার সাথে ব্যাংকিং করব না, 5টা ইনস্টলমেন্ট দেওয়ার পরে যদি বলে যে আমি আপনার সঙ্গে ব্যাংকিং করব না, তাহলে ওই ব্যাংকারের অবস্থা কি হবে? সে কি প্রফিট করলো না লুজ করলো? বলো দেখি।
প্রফিট করবে না লস করবে? লস করবে। লস করবে, কারণ ব্যাংকাররা কি করে, ব্যাংকাররা কইয়ের তেলে কই ভাজে, তোমার কাছ থেকে টাকা নিয়ে সে আরেক জায়গায় ইনভেস্ট করে। সো যখন সে দেখবে যে তুমি মানে ইন্টারেস্ট দিচ্ছ কম, মানে তুমি প্রিন্সিপাল দিচ্ছ মানে বেশি, ইন্টারেস্ট দিচ্ছ কম, তখন তার মধ্যে একটা টেনশন কাজ করবে। সে চিন্তা করবে এই কাস্টমার তো যে কোনো সময় এটা পালাবে, এবং সে আইন আদালতে যে প্রুভ করে ফেলবে 10টা বা 15টা ইনস্টলমেন্ট দেওয়ার পরে যে দেখেন আমি আমার প্রিন্সিপাল অ্যামাউন্টের মেজর পোর্শন শোধ করে ফেলছি, আমার কাছে আর অল্প টাকা সে পাবে, সে আননেসেসারি আমার উপরে ইন্টারেস্ট চার্জ করতে চাচ্ছে। তখন কিন্তু এই মানে লোক ফ্রিডম পেয়ে যাবে, বা লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তাকে ফ্রিডম মানে দিয়ে দিবে আর কি। সো এই ধরনের বিব্রতকর অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্যই এই যে ব্যাংকিং এ এই ধরনের প্রপোজিশনগুলো দাঁড় করানো হয়েছে। তো এখন আমাদের আবার একটু চিন্তা করতে হবে যে এই যে মানে ব্যাংকাররা যে রুলগুলো ইউজ করতেছে, আইদার সাম অফ ডিজিট মেথড অর অ্যামোর্টাইজেশন মেথড, দুইটা মেথডই কাস্টমারের কাছ থেকে বেশি ইন্টারেস্ট নিয়ে কম প্রিন্সিপাল নিচ্ছে। তোমাদের একটা কাজ থাকবে, তোমরা একটু রিসার্চ করে বের করবা যে এর বাইরে অন্য কোনো মেথড অ্যাপ্লাই করা যায় কিনা, যেটা অ্যাপ্লাই করে উইন উইন একটা সিচুয়েশন, যে কাস্টমারও মানে মানে 50% মানে দিতে থাকবে, মানে যেই ইন্টারেস্টটা দেওয়া আছে সেই ইন্টারেস্টের মানে 50 মানে ইনস্টলমেন্টে 50% ইন্টারেস্ট পে হবে, 50% লোন পে হবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট পে হবে। এরকম করলে মডেলটা কেমন হয় বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কেমন আসে সেটা নিয়ে তোমরা একটু ওয়ার্কআউট করবো। আর এই টুম্পা সহ অন্য সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের এই কম্প্যারিজন যেই স্টাডিটা, দ্যাট ইজ সাম অফ ডিজিট মেথড আর এই যে অ্যামোর্টাইজেশন শিডিউল, এই দুইটা সাম অফ মানে অলরেডি অ্যামোর্টাইজেশন শিডিউলের তোমরা মানে 4 টার্ন প্রোগ্রাম দেখে ফেলছো, এবং সবাই আমি রিকোয়েস্ট করবো যে ওই যে টুম্পার কারণে তোমরা সবাই মানে দেখছো, ওইটা 4 টার্নে দিয়ে তোমরা চেক করে দেখবা যে কাজ করে কিনা। এবং সেটা এই যে তোমরা 10 লাখ টাকা লোন নিবা, 10 লাখ টাকার লোন 5 বছরের জন্য একটা শিডিউল তৈরি করবে, সবার জন্য একই সাম। 5 বছরের জন্য মান্থলি ইনস্টলমেন্ট দিতে হবে, ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, মানি বড় করছো 10 লাখ টাকা, দিবা 5 ইয়ার্সে। এটার সাম অফ ডিজিট মেথডের শিডিউলটা আর এটার অ্যামোর্টাইজেশন শিডিউলটা প্রোগ্রামিং সহ একটু করে এই ড্রাইভে আপলোড করবা নেক্সট ডেতে। নেক্সট এইটা আগামী 2 দিনের কাজ থাকতেছে তোমাদের, আগামী 2 দিনের ভিতরে এটা এই যে বাই সানডে আমি দেখতে চাই যে তোমরা এটা করছো সবাই আর কি, কারণ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এবং এটা তোমাদের লাইফে অনেক বেশি কাজে লাগবে। দেখবে যে অনেক কিছুই তোমাদের ম্যাথমেটিক্সে যা কিছু শিখছো সবকিছু কাজে লাগবে না, কিন্তু আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই শিডিউলটা সবাই জীবনে কাজে লাগবে আর কি। সে হাউস ওয়াইফ হোক, ঘর জামাই হোক, আর যে যাই হোক, সবার জন্য কাজে লাগবে আর কি। বুঝতে পারছো না? মানে এই আজ থেকে 20 বছর পরে যদি কোনো সময় কাজে না লাগে, তাহলে আমারে বলবো যে স্যার আপনি এইরকম আজ একটা জিনিস শিখাইলেন যেটা আপনি বললেন কাজে লাগবে, আমার এই বলতে আমার জীবনে এখনো মধ্যে কাজে লাগে নাই। বুঝছো না? আচ্ছা যাক, আসো এবার। আর মানে এরকম আবার ওই সময় চিন্তা করো না যে মানে যাক অনেক এই কুতুব স্যারের মানে দিয়ে মানে এটা ক্যালকুলেশন করাই নিব, মানে বা আমাদের ওই যে টুম্পার দিয়ে ক্যালকুলেশন করাই নিব। টুম্পারে দিয়ে যখন ক্যালকুলেশন করাতে যাবা তখন দেখবা যে তোমার কাছ থেকে ও আবার এর ক্যালকুলেশন চার্জ, এটার আবার এক্সপার্ট ওপিনিয়ন করার জন্য নেওয়ার জন্য তোমার আবার মানে ওই মানে 10% চার্জ করে বসবো আর কি। বুঝতে পারছো না? তো সেই জন্য এই জিনিসগুলো শিখে রাখো ভালো করে আর কি। আচ্ছা এবার আমরা আসি যে এই যে আমরা দুটা মেথড শিখলাম, এন্ড কাস্টমার যে কোনো সময় চলে যাচ্ছে, এই চলে যাওয়ার সময় সে কত টাকা দিবে আর কত টাকা দিবে না সেই জিনিসগুলো একটু দেখে নিই আমরা। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে, সেই প্রবাদটা হচ্ছে মানে এই এই প্রবাদটা কে বলতে পারে বলতো কি? এই এই হেডিংটার সাথে একটা প্রবাদ আছে, প্রভাব আছে, বলো দেখি এই প্রবাদটা কে বলতে পারে?
এই সিঙ্কিং ফান্ডের সাথে সিঙ্কিং এর সাথে একটা প্রভাব আছে, কেউ মনে আছে কারণ? কেউ বলতে পারো না? কি সাংঘাতিক অবস্থা, ক্লাস কিন্তু এখনো শেষ হয় নাই, দেখতেছি স্টুডেন্ট কমা শুরু করে দিছে, বুঝছো না? কি দুর্ভাগ্য, আমার স্টুডেন্ট মানে নিজের বেনিফিটও বুঝতে চায় না আর কি, বুঝছো না? তোমরা এই প্রোডাক্ট শুনছো না যে সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার, শুনছো না শোনো নাই? কেউ শুনছো না শোনো নাই? এই যে ডুবে ডুবে পানি খাওয়া শিখো নাই, শুনছো? যে একটা ছেলে আর একটা মেয়ে যখন প্রথম প্রাথমিক পর্যায়ে নিজেদের ভাব আদান প্রদান করতে যায়, তখন তার সারাউন্ডিং ফ্রেন্ডরা তাদেরকে এইভাবে ক্রিটিসাইজ করতে থাকে যে দোস্ত তোর তো দেখা যাচ্ছে ইদানিং কালে সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার সামথিং হ্যাপেনিং, বলে না বলে না? আচ্ছা যাক, বোঝা গেছে তোমরা কি কথা বলতে চাচ্ছ না নাকি, মানে কি তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। শুনতে পাচ্ছ? তাহলে তোমাদের মধ্যে তোমাদের লাইফে এরকম ঘটনা ঘটে না, তাই তো নাকি? এই সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার হচ্ছে না নাকি? নাকি গভর্নমেন্টের এই যে নতুন নিয়মের কারণে আর তোমরা এই ড্রিঙ্কিং ওয়াটার করতে চাচ্ছ না? সিঙ্কিং সিঙ্কিং এ না যেয়ে একবারে এই এস্টাবলিশ হয়ে বিয়ে থাওয়া করে ফেলবো, আর প্রেম ভালোবাসা আর দরকার নেই আমাদের। আচ্ছা দ্যাটস গুড। আচ্ছা এখন দেখো যে এখানে এই সিঙ্কিং ফান্ডের বেসিক কনসেপ্টটা কি, দেখো এই যে সিঙ্কিং ফান্ডের বেসিক কনসেপ্ট হচ্ছে যে সিঙ্কিং ফান্ড আর সিঙ্কিং ওয়াটার, মানে সিঙ্কিং ওয়াটার মানে হচ্ছে ডুবন্ত পানি, যে যেখানে যে আমি ডুব মারতে পারবো, আমি আমার হোল বডি যার মধ্যে দিতে পারবো, এটাতে সিঙ্কিং মানে ওয়াটার আমরা বলতেছি। তো এর মানে হচ্ছে এরকম যে একজন বিজনেসম্যান যখন উনি ব্যাংকের থেকে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে মানি বড় করেন, তখন ওই যে 95% থিঙ্কিং থাকে যে কত কুইকলি আমি ফান্ডটা কালেক্ট করে এটা রিপে করব। লোন নেওয়ার ক্ষেত্রে সে কি করে? লোন নেওয়ার ক্ষেত্রে সে চিন্তা করে লোন আমি কেন নিব? লোন নিচ্ছি আমি কোনো একটা মেশিনারিজ কেনার জন্য, কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য, কোন একটা সার্ভিস দেওয়ার জন্য। এই যে মেশিনারিজ কেনার জন্য যখন সে কিনতে নিচ্ছে, সে তখন চিন্তা করতেছে একটা মেশিনারিজের ডেপ্রিসিয়েশন আছে। ডেপ্রিসিয়েশন মানে কি, যে তার ভ্যালুটা রিডিউস হচ্ছে একটা সার্টেন ইন্টারভ্যালে। এই ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা অ্যাকাউন্টিং রুলে বলা হচ্ছে যে তুমি এই ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা একটা ফান্ডে রেখে দিবা। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত নতুন মেশিনারিজ রিপ্লেস তুমি না করো। দেখবা আমাদের এই যে ডিফারেন্ট টাইপসের গার্মেন্টস মানে ফ্যাক্টরিগুলোতে বিভিন্ন মেশিনারিজ কিনতে হয়। আমাদের আদমজি জুট মিলে দেখবা অনেক মেশিনারিজ উন্মুক্ত আকাশে জং ধরে পড়ে আছে, চলতেছে না আর কি, কেজি দরে এখন বিক্রি হচ্ছে না। তার মানে ওটা ডেপ্রিসিয়েট হইতে 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 ওর ভ্যালু জিরো হয়ে গেছে। তো এরকম মেশিনারিজ যখন কেনা হয় তখন এটা অ্যাকাউন্টিং রুলে এটা ডেপ্রিসিয়েট করে। হয়তো ডেপ্রিসিয়েট করে 5 বছরে ভ্যালু জিরো হচ্ছে, কোনোটা 10 বছরে হচ্ছে, কোনোটা 20 বছরে জিরো হচ্ছে। এখন এই যে 10 বছরে সে জিরো হয়ে যাচ্ছে, তখন যিনি বিজনেসম্যান উনি চিন্তা করেন আমি তো একবার লোন নিছি, আর বারবার তো লোন নেওয়া যাবে না। উনি এই ডেপ্রিসিয়েটেড অ্যামাউন্টটা ব্যাংকে ডিপোজিট করতে থাকেন। ব্যাংকে ডিপোজিট করতেছে, তার দুটো কাজ হচ্ছে, সে তার যেই বিজনেস এন্টিটি সেখান থেকে যেই প্রফিট হচ্ছে সেই প্রফিট থেকে সে একটা সার্টেন পোর্শন লোন রিপে করতেছে, একটা সার্টেন পোর্শন দিয়ে সে তার অর্গানাইজেশনের লোকজনের এমপ্লয়মেন্টের স্যালারি দিচ্ছে, একটা পোর্শন দিয়ে তার ফ্যামিলি মেনটেন করতেছে, একটা পোর্শন সে রেখে দিচ্ছে ব্যাংকে ডিপোজিট করতেছে। এই যে ব্যাংকে সে প্রত্যেক মাসে মাসে যে অ্যামাউন্টটা ডিপোজিট করলো সারপ্লাস অ্যামাউন্ট, দ্যাট ইজ নোন অ্যাজ
সিঙ্কিং ফান্ড। এখন এইটা সিঙ্কিং ফান্ডটা দেখা গেল আজ থেকে 5 বছর পরে 10 বছর পরে এই ফান্ডটা অনেক বড় একটা ফান্ড হয়ে গেছে। কি ধরনের ফান্ড হয়েছে? এমন একটা ফান্ড জেনারেট হয়েছে যেই ফান্ড দিয়ে আমার যত মেশিনারিজ আছে সবগুলো নতুন কেনা যাবে। তার মানে মেশিনারিজ গুলো ওই ফান্ডের ভিতরে ডুবানো যাবে। ডুবানো বলতে এখানে মিন করা হচ্ছে নতুন কেনা যাবে। বা এইভাবে যদি বলা হয় যে আমি একজনের কাছ থেকে লোন নিচ্ছি, লোন নিয়ে আমি অ্যামোর্টাইজ শিডিউল অনুযায়ী টাকা জমা দিচ্ছি, আবার একটা ফান্ড জেনারেট করতেছি সো দ্যাট আমি যেন যে কোনো সময় আমার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স যেটা আছে সেই আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটা রিপে করে লোন থেকে মুক্তি পেতে পারি। এই যে লোন থেকে মুক্তি পেতে পারি এটাও হচ্ছে সিঙ্কিং ফান্ডের একটা বড় রিজন, যে মানুষ সে কষ্ট করে ডিপোজিট করে লোন থেকে মুক্তি পেতে যাচ্ছে। এন্ড সেই কাজগুলো আমরা এখানে কিভাবে করব সেটা একটু দেখো তোমরা। তাহলে আমরা এখানে যেই জিনিসটা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করলাম যে সিঙ্কিং ফান্ড মানে হচ্ছে আমি টাকা ডিপোজিট করতেছি করে মানি গ্রো করাচ্ছি, আর অ্যামোর্টাইজ শিডিউল মানে হচ্ছে আমি লোন রিপে করতেছি, লোন রিপে করতে করতে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স জিরো করতেছি। তাহলে দুটো কিন্তু অপোজিট সেন্সে, একটা মানি গ্রো করানো আর একটা হচ্ছে মানি রিপে করানো, লোন রিপে করানো। যেমন এখানে আমাদের বলা হয়েছে যে এই a company wants to save $100,000 over next 5 years so that they can expand their plant facility. How much must be deposited at the end of each year if their money earns J1 is 6%? Construct a complete sinking fund schedule. একটা সিঙ্কিং ফান্ড শিডিউল তৈরি করতে বলা হয়েছে যে 5 বছরে যে যেন তার $100,000 ডিপোজিট হয়। এখানে ইন্টারেস্ট রেটটা দেওয়া আছে। আর আমরা যেহেতু এখানে ইন্টারেস্ট রেট দেওয়া আছে আমরা অ্যাকুমুলেটেড ফ্যাক্টর অনুযায়ী আমরা এখান থেকে আরটা বের করে নিলাম যে প্রত্যেক ইনস্টলমেন্টে কত টাকা করে দিতে হবে, দিলে পরে আমরা ওই টাকাটাই ডিপোজিট করতে পারবো। তো সেটা আমরা দেখলাম যে এখানে 17,739 টাকা ডিপোজিট করলে আমরা এটা পেয়ে যাব। তাহলে আমরা কি করলাম দেখো, প্রথমে এত টাকা ডিপোজিট করলাম, এর উপরে প্রথম দিন ডিপোজিট সেখানে কোনো ইন্টারেস্ট ছিল না, কেবলমাত্র ডিপোজিট করলাম, ফান্ড হয়ে গেল এটা, ফান্ড আউটস্ট্যান্ডিং ফান্ড এটাই থেকে গেল। এরপর আমরা যখন সেকেন্ড টাইম ডিপোজিট করলাম তাহলে ফার্স্ট যেটা ডিপোজিট ছিল তার উপরে কিন্তু এখন আমার 6% ইন্টারেস্ট পাবো। তাহলে এই যে 70,000 এর উপরে 6% ইন্টারেস্ট কাউন্ট করলে এখানে হলো আমার এইটা। খেয়াল করে দেখো ইন্টারেস্ট কিন্তু আমি পাচ্ছি এইটার উপরে, এইটার উপরে আমি মানে 6% ইন্টারেস্ট পাইলে পরে আমার এটা হচ্ছে, এইটার উপরে কিন্তু কোনো আমি ইন্টারেস্ট পাই নাই, কিন্তু এখানে যেটা ডিপোজিট করলাম সেটা পাই নাই। তাহলে এখন এইটার সাথে এইটা অ্যাড করলে আমার আসে এইটা, আবার এর সাথে আমি আবার কি করতেছি, এর সাথে আবার এই সেকেন্ড ইয়ারের ডিপোজিট অ্যামাউন্টটা অ্যাড করলাম, করলে হলো আমার এইটা। থার্ড ইয়ারে যে আমি এখন এই যে এইটার উপরে আমি ইন্টারেস্ট পাবো 6% করলে ইন্টারেস্ট হলো এইটা, সেই ইন্টারেস্ট আর এই আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট যোগ করলাম, তার সাথে আবার এই 17,000 অ্যাড করলে পরে আমার হলো এইটা। এইভাবে দেখো 5 বছরের শেষে যে আমি এই যে 1 লাখ টাকা ডিপোজিট হয়ে গেল। সাধারণত তোমাকে এই ব্যাপারটা বুঝছো না বুঝো নাই বলো, সবাই বুঝছো কিনা, বুঝতে কারো সমস্যা হচ্ছে? এই সিঙ্কিং ফান্ডের কনসেপ্টটা বা শিডিউলটা কেউ বোঝো না এমন কি কেউ আসো? সবাই বুঝছো? আচ্ছা গুড। তো এটা মাঝে মাঝে সাউন্ড টাউন্ড দিও, নাহলে তো মনে করবো যে আবার মানে তোমরা আমার রেখে আবার খাইতে চলে গেলে কি না, মানে এটা তো আমার মনে মনে সন্দেহ লাগবে আর কি, বুঝতে পারছো না?
জি স্যার। আচ্ছা, আমরা আজকে আহ, ওয়েল, আমরা একটু চলে আসছি এখানে। এখানে দেখো, যেখানে একটা প্রবলেম দেওয়া হলো এইভাবে, এখানে বলা হলো এলিজাবেথ ইজ রিপেইং আ ডেট অফ $5,000 উইথ মান্থলি পেমেন্ট অফ ওভার 3 ইয়ার্স এট Z12 হচ্ছে এত। At the end of first year, she makes an extra single payment of 500. She then shortens the repayment period by 1 year and renegotiate the loan without an interest rate change. Find the new monthly payment and the amount of interest she saves by refinancing. এই যে রিফাইন্যান্সিং এর কনসেপ্টের খেয়াল করে দেখো যে এখানে সে কি বললো যে 5,000 টাকা সে লোন নিচ্ছে 16.5% ইন্টারেস্ট রেটে, যেটা মান্থলি ইনস্টলমেন্ট সে দিবে। আর সে মানে প্রত্যেক ইয়ারে দ্য ফার্স্ট ইয়ারে সে এক্সট্রা $500 একটা পেমেন্ট সে দিচ্ছে, দিয়ে সে রিনেগোশিয়েট করছে, রিপেমেন্ট শিডিউলটা মানে রিশিডিউল করছে। আমরা প্রথম পার্টটা একটু বুঝে নিই যে আমার প্রথম পার্টে আমরা দেখলাম যে 5,000 টাকা সে লোন নিল, 36টার মানে 3 বছরে সে দিতে চাচ্ছে, ইন্টারেস্ট রেটটা তার আয় হচ্ছে এইটা। এখন তার মানে R1 তার মান্থলি ইনস্টলমেন্ট হচ্ছে 177। এখন আমরা বলছি তাহলে টোটাল ইন্টারেস্টটা তার হচ্ছে 36 এর মধ্যে 5,000 মানে বাদ দিলে পারে আমরা দেখছি যে এই যে 1372 হচ্ছে তার দিতে হবে মানে ইন্টারেস্ট হিসেবে। এখন আমরা বলছি 1 বছর পরে ঘটনা কি ঘটতেছে। 1 বছর পরের ঘটনাটা আমরা দেখতেছি যে 1 বছরে তার মানে অ্যাকুমুলেশন হচ্ছে মানিটা 5,000 টাকা যেটা লোন নিছিল সেটা অ্যাকুমুলেশন হচ্ছে ইন্টারেস্টটা। আর এই যে 177 করে যে অ্যানুইটি সে দিল সেই অ্যানুইটিটাও অ্যাকুমুলেশন হলো। তাহলে সে এখানে কি করলো, সে এখানে আমাদের এখানে একটা হচ্ছে তার মানি যেটা বড় করলো তার উপরে তাকে এক্সট্রা পেমেন্ট দিতে হচ্ছে। আর এইখানে আমরা বলতেছি যেখানে আমাদের এই তার মানি যেটা বড় করলো সেই বড়র উপরে ইন্টারেস্ট কাউন্ট হলো, আর যেটা সে ইনস্টলমেন্ট দিল সেটাও তার উপরে ইন্টারেস্ট কাউন্ট করে 177 এর উপরে অ্যাকুমুলেশন করে দেখা গেল এইটা হলো। তাহলে তার আউটস্ট্যান্ডিং থাকার কথা ছিল এখন এইটা 3,597 টাকা। আর যেহেতু সে 500 টাকা এক্সট্রা দিচ্ছে তাহলে তার আউটস্ট্যান্ডিং এখন থেকে গেল এইটা। এখন তার ইনস্টলমেন্ট আমরা যেটা মানে বলতেছি যে তার এন যদি এখন 12 হয়ে থাকে
নেক্সট মানে 1 ইয়ারে যদি সে এখন দিতে চাই, তাহলে নেক্সট 3 বছরের জায়গায় যদি সে মানে নেক্সট 1 ইয়ারে মানে দিতে চাই, তাহলে আমরা তার ইনস্টলমেন্ট সাইজটা কত হবে? তাহলে এখন আমরা দেখতেছি যে নেক্সট 1 ইয়ারে যে তার ইনস্টলমেন্ট সাইজটা দাঁড়াচ্ছে এই যে 281 টাকা। কারণ তার এখন এই যে 500 টাকা এক্সট্রা দেওয়ার কারণে তার মানে আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটা কমে গেছে অনেক খানিকটা। সেটা দিয়ে যখন সে অ্যাকুমুলেশনে গেছে, তখন সে দেখতেছে এখন সে 281 টাকা দিয়েই সে মানে বাকি 1 বছর দিলেই তার মানে এটা পেমেন্ট হয়ে যাচ্ছে। সো এই ধরনের ডিফারেন্ট প্রপোজিশন সাধারণত আমরা বিজনেসে দেখে থাকি। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা এই মানে আজকে 3টা প্রবলেম তোমরা সলভ করবা। একটা হচ্ছে যেটা বললাম যে এই 10 লাখ টাকা আমরা লোন নিলাম, যেটা ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, যেটা 5 বছরে আমরা দিতে চাই, সেটা অ্যামোর্টাইজেশন শিডিউল আর হচ্ছে সাম অফ ডিজিট মেথড দুটোতে আমরা করতে চাই। আরেকটা হচ্ছে 10 লাখ টাকা ডিপোজিট করতে চাই, 10 লাখ টাকা আমরা সিঙ্কিং ফান্ড ক্রিয়েট করতে চাই, যার ইন্টারেস্ট রেটটা হচ্ছে আমাদের 12%, যেটা 5 বছরে আমরা ডিপোজিট করব, 5 বছরে ডিপোজিট করব। তাহলে কত টাকা করে মান্থলি ডিপোজিট করলে 5 বছর পরে যে আমাদের এই যে 10 লাখ টাকা ডিপোজিট হবে, এই 3টা প্রবলেম তোমরা কাইন্ডলি একটু ট্রাই করে আসবা। আমরা আজকে আর এর বেশি পড়তে চাচ্ছি না। তোমাদের এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটার আনসার দিব আমি। কেউ কিছু জানতে চাও? আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমাদের ক্লাস আজকের মতন আমরা এখানেই শেষ করব।